স্যার এত পড়ি কিন্তু মুখস্থ থাকে না, সেটা নিয়ে সমাধান বলেছিলাম প্রথম একটা ভিডিওতে। সেই সিরিজেরই দ্বিতীয় পর্ব। স্যার এত মুখস্থ করে পরীক্ষা দিতে গেলাম কিন্তু পরীক্ষার হলে মনে করতে পারলাম না। এটাও একটা স্টুডেন্টদের খুব বড় উদ্বেগের কারণ এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে অনুশোচনার কারণ। আজকে সেটা নিয়ে আলোচনা করবো। আগের ভিডিওটা দেখে যারা এটাতে এসছো তারা একটু কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে এই সিরিজটা। এবার আমরা সরাসরি চলে যাই ফরগেটিং। অ্যাকচুয়ালি ফরগেটিং আর ডিসরিমেম্বারিং দুটো সিনোনিমাস হিসাবে ব্যবহার হয়, কিন্তু স্টুডেন্টের পার্সপেক্টিভে আমি আলোচনা করব বলে ফরগেটিং আর ডিসরিমেম্বারিং এর মধ্যে একটু স্লাইড ডিফারেন্স আছে, সেটা একটু বলে নিই। ফরগেটিং মানে লস অফ ইনফরমেশন, অর্থাৎ আমার যে লং টার্ম মেমোরিতে ছিল সেটা টোটালি ভুলে গেছি, পরীক্ষার হলেও মনে আসেনি, হল থেকে বাইরে বেরিয়েও মনে করতে পারিনি, বাড়ি গিয়ে বই চেক করার পরে মনে পড়লো হ্যাঁ এক সময় পড়েছিলাম। এটা নিয়ে অতটা অনুশোচনা হয় না। ডিসরিমেম্বারিং যেটা, অর্থাৎ পরীক্ষার হলে অন টাইমে মনে করতে পারিনি, হল থেকে বাইরে বেরিয়েই যখন এক এক করে স্ক্যান করছি তখন পরপর মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ জিনিসগুলো আমি জানতাম কিন্তু লিখতে পারিনি। এটা খুব প্যাথেটিক এবং এর জন্য যে অনুশোচনা তার কোনো রকম কোনো কি বলবো তার কোনো কস্ট পে করা যায় না। তো এই ডিসরিমেম্বারিংটা কি? ডিসরিমেম্বারিংটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ঠিক পার্টিকুলার টাইমে ঠিক জিনিসটাকে রিকল করতে পারছি না, অথবা মডিফিকেশন অফ ইনফরমেশন। যে জিনিসটা রিকল করতে যাচ্ছি তার ঘাড়ে সিমিলার একটা অন্য ইনফরমেশন চলে এসছে ওই সময়, পলাশির যুদ্ধের জায়গায় সালের জায়গায় বক্সারের যুদ্ধের সালটা চলে এসছে এবং সেই সময় মনে হচ্ছে আমি ঠিকই করছি। এই যে ডিসরিমেম্বারিং, এইটাই তো তোমাদের সবচেয়ে বড় সিকনেস। আজকে আমরা কতগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট যদি মনে রাখি তাহলে কিন্তু সেই ছোটবেলা থেকে যে আমাদের অভ্যাস পরীক্ষার হল থেকে বেরিয়ে জিভ কামড়ানো, সেটা দেখবে অনেকটা কমে গেছে, অনেকটা মিনিমাইজ হয়ে গেছে। প্রথমে ফরগেটিংটা একদম সিম্পল ওয়েতে যদি বুঝি, একটা ফরগেটিং কার্ভ হয়। আমরা যখন কোনো একটা জিনিস মুখস্থ করি এবং তারপর তার যদি যত্ন না নিই, মানে রিভিশন না করি, তাহলে সে ধীরে ধীরে এক্সপোনেনশিয়ালি ফেড হয়ে যায়। এবং এটা সব ক্ষেত্রে সমান নয়, সব ইনফরমেশনের ক্ষেত্রে যদি কোনো ভিভিড এক্সেপশনাল মোমেন্ট আমাদের হয় সেটা অনেক দিন লাগে, কিন্তু পড়াশোনার পার্সপেক্টিভে সিলেবাসের পড়াশোনাটা কিন্তু একেবারে রকেটের মতো, যদি তাকে রিভিজিট না করি সে এক্সপোনেনশিয়ালি ফেড হতে থাকে। আমরা মোটা দাগে 4টে পয়েন্ট যদি মনে রাখি তাহলে এক্সাম হলে মুখস্থ করা জিনিস যে রিকল করতে না পারার প্রবলেমটাকে কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারবো। কি কি দেখো, নাম্বার 1 হচ্ছে রিট্রিভাল থিওরি। রিট্রিভাল ফেলিওরটা কেন হয়? যখন আমরা এক্সাম হলে কোনো একটা প্রশ্নের উত্তর করতে যাচ্ছি তখন দেখা যাবে আমি বুঝতে পারছি যে পুরো প্রশ্নটা আমার রেডি আছে ছায়ার মতো, কিন্তু ক্লুটা খুঁজে না পাওয়ার কারণে এন্টায়ার জিনিসটা আমার উপরে একটা শ্যাডো পড়ে গেছে। দেখবে আমাদের ওই ভিজুয়ালাইজেশনগুলো এরকমই হয়, একটা লাইন মনে পড়ে গেলে বাকি 10 লাইন মনে চলে আসবে। ওই ক্লুটা আমি আনতে পারছি না, লিঙ্কটাকে আমি ধরতে পারছি না, এটাকে বলে রিট্রিভাল ফেলিওর। রিট্রিভ করতে পারছি না অথচ সে আছে। এটা কেন হয়? কারণ যখন আমি মানে এনকোড করছি, অর্থাৎ ডিউরিং লার্নিং যদি তোমার ডিস্ট্রাকশন থাকে, যদি ল্যাক অফ অ্যাটেনশন থাকে, খুব জরুরি হচ্ছে ল্যাক অফ অ্যাটেনশন থাকে, তাহলে এনকোডিংটা আনঅর্গানাইজড হয়, ক্লুলেস হয়। ফলে কি হয়, রিট্রিভালের সময় তুমি জানো ওটা আছে, যেটাকে আমরা বলি ভাষা ভাষা মনে রয়েছে পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালটা মনে করতে পারছি না। এটা একটা কারণ। সেকেন্ড কারণ, ইন্টারফারেন্স থিওরি, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের মেমোরির, লং টার্ম মেমোরির ক্যাপাসিটি ইনফাইনাইট, কিন্তু অ্যাট এ টাইম রিকল ক্যাপাসিটি ফাইনাইট। অর্থাৎ আমি যখন ওয়ান কোশ্চেন অ্যাট এ টাইম যেটার অ্যান্সার করব শুধুমাত্র ওটাই রিকল করার চেষ্টা করব। এর বাইরে যদি অন্য কোনো মেমোরিকে অ্যাট এ টাইম আমার মনের মধ্যে রিকল করার প্রচেষ্টা চালায়, তাহলে তারা এসে ডিস্টার্ব করবে প্রয়োজনীয় জিনিসটাকে টেনে আনার। সে কিন্তু তোমার আছে। এটা কিরকম হয়? ধরো তুমি আগের দিনের পেপার খারাপ হয়েছে, পরের দিনের পেপারটা কি হবে, এই দুটো টেনশনকে একসাথে নিয়ে আজকের পেপারে বসেছো। তাহলে আগের দিনের সিলেবাস পরের দিনের সিলেবাস সাবকনসিয়াসলি তোমার মেমোরিতে ডিস্টার্ব করছে এবং আজকের পরীক্ষার সিলেবাসটাও মেমোরি থেকে টানতে চাইছে, তখন তারা এসে ডিস্টার্ব করে। ইভেন যে পরীক্ষাটা দিচ্ছ তার 4 নাম্বার প্রশ্নের উত্তর করতে গিয়ে যদি ভাবো যে 3 নাম্বারটা ঠিক করলাম না ভুল করলাম, 5 নাম্বারটা পারবো কি, এই দুটো একই সাথে ভাবছো এবং 4 নাম্বারের উত্তর রিকল করছো, তখনও কিন্তু ওই মেমোরি, আদার্স মেমোরিগুলো এসে তোমার রিকল ক্যাপাসিটিটাকে ইম্পেয়ার্ড করে দেবে, পঙ্গু করে দেবে এবং সঠিক জিনিসটা সঠিক টাইমে রিকল করতে পারবে না। এটা হচ্ছে ইন্টারফারেন্স থিওরি এবং এটা প্রচুর পরিমাণে হয়। এটা নিয়ে পরে এক্সাম হলের মধ্যে কিভাবে তোমরা কোনভাবে পরীক্ষা দেবে সেটা নিয়ে পরে কোনো সময় আলোচনা করার অবকাশ থাকলে করব। এরপর হচ্ছে মোটিভেটেড ফরগেটিং, মানে আমরা সিম্পল ইন্টেনশনালি আমরা যেটা ভুলতে চাই, আমার দরকার নেই আর অটোমেটিক্যালি ব্রেন ভুলে যায়। যেমন ধরো যারা পরীক্ষা দিল,
পাস করে গেল, চাকরিটা পেয়ে গেল, আর পরীক্ষা দেবে না। 1 মাস আগে সে হিউজ ইনফরমেশন রিকল করতে পারতো, 1 মাস পরে তাকে জিজ্ঞেস করো, দেখবে প্রচুর জিনিস সে ভুলে গেছে। এটা কেন? তার আর প্রয়োজন নেই, জিনিসগুলো ব্রেনে রাখার প্রয়োজন নেই, ব্রেন তখন সিগন্যাল পাঠায় ওকে রাখার দরকার নেই। এই যে মনের মধ্যে যে আর নো মোর অ্যাটেনশন অন দোজ থিংস, তখন অটোমেটিক্যালি মোটিভেটেড ফরগেটিং, আমি চাইছি তাই ফরগেট হয়ে গেল। এবার তোমরা যারা অলরেডি স্ট্রাগলের মধ্যে আছো, তাদের মধ্যে কি মোটিভেটেড ফরগেটিং? তাদেরও হয় কিরকম? যদি তোমার কনফিডেন্স লো হয়ে যায়, তুমি ইরেগুলার পড়াশোনা করছো, নিয়মিত পড়াশোনা করছো না, তখন আস্তে আস্তে তোমার মনে হবে যে আমার দ্বারাই হবে না। এই আমার দ্বারাই হবে না ভেবেও পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এই শুধুমাত্র এই ভাবনার কারণেই তোমার ব্রেনের মধ্যে সিগন্যাল যাবে আমার দ্বারাই যখন হবেই না, তাহলে ও যেটা আছে ওটাও খুব একটা ইউজলেস নয়, আলটিমেটলি পরীক্ষায় আমি পাস করতে পারবো না। ফলে এটাও তোমার পড়াশোনা করছো, রিভিশন করছো, কিন্তু ওই অনুপাতে অ্যাটেনশন থাকছে না, সেই জন্য এটাও মোটিভেটেড ফরগেটিং হয়ে যাচ্ছে, অর্থাৎ অটোমেটিক্যালি ও বেরিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ডিকে থিওরি, খুব গুরুত্বপূর্ণ, এটাকে একটু আলাদা করে আলোচনা করব। ডিকে থিওরি ভেরি সিম্পল, আমি মেমোরিজ আমাদের ওভার টাইম ফেড হয়, ফলে বারবার তাকে রিভিজিট করতে হয়, রিভিশন করতে হয়, সেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম। এখন রিভিশন করলেই কি ডিকে হবে না, বা রিভিশন করলেই কি সে থেকে যাবে? না, আমরা এটাকে একটু ডিটেলসে যদি আলোচনা করি, রিভিশন মাস্ট বি উইথ এ পারপাস, তবেই একমাত্র আমাদের এক্সট্রা যে অ্যাটেনশন রিভিশন পর্বে দরকার সেটা অটোমেটিক্যালি গ্রো করবে। কিরকম? আমি ধরো সিম্পলি 1 বছর পরে পরীক্ষা হবে, সেলফ স্টাডি করি, ঘরে 1 সপ্তাহ রিভিশন করলাম, তারপরে যে রিকল করতে পারবো। কিন্তু 1 সপ্তাহ পরে আমার ফাইনাল এক্সাম আছে, আমি 1 সপ্তাহ ধরে রিভিশন করলাম, এক্সামের দিনে যে রিকল করতে পারবো, দুটো সেম নয়। কারণটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে রিভিশন উইথ এ পারপাস, একদম অ্যাকাউন্টেবল, আমি আজকে রিভিশন করছি, ঠিক 1 সপ্তাহ পরে গিয়ে এই জিনিসগুলো আমায় পরীক্ষার হলে রিকল করতে হবে। এই যে মনের ভেতরে যে পারপাসটা রয়েছে, এই পারপাসটা অটোমেটিক্যালি অ্যাটেনশন তৈরি করবে এবং রিভিশনটাকে অনেক স্ট্রং করবে, এনকোডিংটাকে অনেক স্ট্রং করবে, রিট্রিভালটাকে অনেক ইজি করে দেবে। সুতরাং কোনো রকম রিট্রিভাল ফেলিওর হবে না। অতএব এই কারণে যারা রিভিশন যদি তুমি নর্মাল করো, আর যদি কোনো একটা শিডিউল্ড কারিকুলামের মধ্যে করো, যে অমুক তারিখে গিয়ে স্যারের কাছে আমায় পড়া ধরবে, পড়া বলতে হবে, বা আমাকে টেস্ট দিতে হবে, তখন তুমি যখন রিভিশন করবে, তখন কিন্তু লং টার্ম স্টোরেজে ওটা এনকোডিংটা আরো স্ট্রং হবে, কারণ এই স্ট্রং করবে কে? টুল হচ্ছে অ্যাটেনশন। সব মিলিয়ে আমরা যেটা দেখলাম, মেমোরাইজেশন ফেজেও অ্যাটেনশন লাগবে, না হলে সেটা এনকোডিংই হবে না। রিভিশন ফেজেও অ্যাটেনশন লাগবে, না হলে সেটা অর্গানাইজড ওয়েতে এনকোডিং হবে না। আর যখন এক্সাম হলে আমি পার্টিকুলার প্রশ্নের উত্তর রিকল করব, তখন পার্টিকুলার ওই প্রশ্নের প্রতি অ্যাটেনশন লাগবে, না হলে ইন্টারফারেন্স থিওরি এসে আমাকে রিকল করতে দেবে না। দ্যাট মিনস অ্যাটেনশন আমাদের স্টুডেন্ট লাইফ একটা কি ফ্যাক্টর। এই অ্যাটেনশনটা গ্রো করতে না পারলে সব বেকার। অ্যাটেনশন কি গ্রো করা যায়? যায়। কিভাবে? পরের পর্বে জানবো মেমোরাইজেশন, ফরগেটিং, পরের পর্বে আমি করব অ্যাটেনশন, এবং এগুলো আমার ভালো লাগে তাই করি, তোমাদের ভালো লাগছে কিনা, কারণ অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের জিনিস ভালো লাগার লোকের সংখ্যা কম, তবু যাদের ভালো লাগছে, যাদের মনে হচ্ছে এই ধরনের জিনিসগুলো প্রয়োজনীয়, তারা একটু কমেন্ট করে জানায়ও। আর এই জিনিসগুলো শুধু WBCS অ্যাসপিরেন্টের পার্সপেক্টিভে নয়, যে কোনো ছাত্রছাত্রীদেরাই ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। তোমাদের যারা ভাই বোন, বন্ধু বান্ধব যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের কাজে লাগতে পারে, তাদের সাথে শেয়ার করতে পারো, তোমার এই ছোট্ট প্রয়াস অন্যের কাজে আসতে পারে। তো সব মিলিয়ে তাহলে আমাকে মনে রেখো, ভুলে যেও না, তাহলেই পরের দিনে আমরা পারস্পরিক মনোসংযোগ বাড়ানোর যে বিষয়টা, সেটা নিয়ে পরস্পরের প্রতি মনোসংযোগ করব। আজকে আপাতত এই পর্যন্ত, সবাই ভালো থাকো।